কাজ করা শুরু করি। আপনারা সেগুলো সবাই সব জানেন, সেজন্য সেখানে আমি বেশি সময় দেব না। এই সময় বিখ্যাত নাটকগুলো এরা করতে আরম্ভ করলেন। আগুন করলেন, ল্যাবরেটরি করলেন, জবানবন্দি করলেন, নবান্ন করলেন। পরপর নাটকগুলো সব 1940 থেকে 1950-এর মধ্যে করতে আরম্ভ করলেন। একটা কথা বলি, 1940-এর যে খ্রিস্টাব্দ, যে দশক, 1940-এর যে দশক, সেটা গর্জনকারী 40 তাকে বলে রোলিং 40s। এই 1940-এর দশকে সবচেয়ে প্রথম এবং প্রধান ঘটনা হচ্ছে আমার জন্ম হয়েছিল। সেই প্রচন্ড সময়ে একের পর এক ঘটনাগুলো হচ্ছে এবং এটাকে বলছে গর্জনকারী 40। আপনারা জানেন, যারা ভূগোল একটু খবর রাখেন তারা জানবেন যে 40 ডিগ্রি অক্ষাংশে প্রশান্ত মহাসাগরের একটা জায়গা আছে যেখানে সমুদ্র সবসময় উত্তাল হয়ে থাকে, কোনো জাহাজ তার ধারে কাছে যেতে পারে না, গেলে জাহাজ ডুবে হয়ে যায়। সেই জন্য সেটাকে বলা হয় যে রোলিং 40s, বাংলায় হচ্ছে গর্জনকারী 40। আমাদের 1940 থেকে 1950 আমাদের বাংলার গর্জনকারী 40। এবং এই গর্জনকারী 40 পর ঘটনাগুলো ঘটে যেতে আরম্ভ করবে। একটা প্রধানতম ঘটনা তো বললাম যে আমার জন্মগ্রহণ। তারপরে ঘটনা হচ্ছে এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। 1942-এ মোহনদাস করমচাঁদ গান্ধী খুব ক্ষীণ কণ্ঠে এদিক ওদিক তাকিয়ে নিয়ে ব্রিটিশ ভারত ছাড়বো হাত দিয়ে ব্রিটিশকে ভারত ছাড়তে বললো। তাকে বললো তার বয়ে গেছে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধতে ভারতবর্ষ তো কোনো কিছু নেই, কিন্তু রাম ছাগলের সেজেছিল, তাই না? ভারতবর্ষের অবস্থা তো রাম ছাগলের সেজেছিল। ছাগলের দুটো মাঠ থাকে, দুটো বাচ্চা দুটো মাঠে দুধ খায়, তৃতীয় বাচ্চাটা মাঠ পায় না, সে আর দুধ খায় না, সে ঘুরে বেড়ায়। যে রাম ছাগলের সেজেছিল আমাদের ভারতবর্ষ, কিন্তু কি করা যাবে? ব্রিটিশদের যুদ্ধে যোগদান করেছে, অতএব তোমাকেও যুদ্ধে যোগ দিতে হবে। ভাইসরয় ঘোষণা করলেন ভারতবর্ষ যুদ্ধকারী দেশ, ভারতবর্ষ যুদ্ধ শুরু হয়ে গেল। অতএব 1945 যে যুদ্ধ চলল, সেই যুদ্ধে আমাদের ভারতবর্ষ জড়িয়ে পড়ল। ওদিক থেকে জাপানি আক্রমণ, ওদিক থেকে আক্রমণ, এদিকে আক্রমণ, এদিকে নেতাজির ঘটনা, সমস্ত আপনারা সব জানেন, এটা আমার বলার দরকার নেই। আমার থেকে না জানার কথা যে ঠিক এই সময়টায় 1943 থেকে 1948 এই গর্জনকারী 40 এই সময়টায় ভারতের কমিউনিস্ট পার্টি তখন মুক্ত, ব্রিটিশ তখন ছেড়ে দিয়েছে। তারা পরের পর নাটকগুলো করে দিতে হবে এবং গণনাটকে ফসল যাকে বলে সেগুলো তারা তুলতে আরম্ভ করবে। ল্যাবরেটরি করে যে নাটকটা তারা করলেন, বিনয় ঘোষের লেখা ল্যাবরেটরি নাটক, এটা একটা বিদেশি সিনেমা থেকে নেওয়া। এটা যখন বোম্বের প্যারোলে যখন প্রথম কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন হয় যখন, সে প্রথম সম্মেলনেতে এই নাটকটা বাংলা শাখা বাংলা ভাষায় অভিনয় করেছিল বিনয় ঘোষের ল্যাবরেটরি। এই নাটকটা হচ্ছে ভোল্ক বলে একজন জার্মানি নাট্যকারের, প্রফেসর মামলক বলে একটা নাটকের থেকে নেওয়া। এই নাটকটা থেকে রাশিয়াতে ফিল্ম হয়েছে, পরবর্তীকালে ঘটবে ছেলে এই নিয়ে সিনেমা করেছে। এবং এই যে ফ্যাসিস্ট আক্রমণ কি ভয়ঙ্কর এবং ফ্যাসিজম যে কি ভয়ঙ্করভাবে লোককে দখল করে নিচ্ছে তার কথা প্রফেসর মামলক নাটকের মধ্যে বলা আছে।
এবং সেখানে নাৎসি বাহিনীর অত্যাচারে কীভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ, সে কথা সে নাটকের মধ্যে বলা আছে। ল্যাবরেটরি নাটকে বিনয় ঘোষ ওটাকে নিলেন না, ব্যাপারটাকে নিলেন এবং ওই অত্যাচারটাকে আর ফ্যাসিজমেন্টটাকে না নিয়ে তিনি একজন বৈজ্ঞানিককে দেখালেন, তিনি তার ল্যাবরেটরিতে কাজ করেন, কিন্তু ইংরেজের নানা রকম ঘটনা আক্রমণকে কীভাবে নাজেহাল হচ্ছেন, কীভাবে হচ্ছেন। ওখানে দেখা ছিল যে সেই সঙ্গে তিনি আত্মহত্যা করেন। প্রফেসর মামলক একটা হসপিটাল তৈরি করেছিলেন, কিন্তু নাৎসি বাহিনী চালাতে দিল না এবং তিনি পরে দুঃখে আত্মহত্যা করেন। ওটা নিয়ে সিনেমা হয়, রাশিয়া যখন সিনেমা করে, সিনেমাতে ওরা কিন্তু আত্মহত্যা দেখায় না। ওরা দেখিয়েছে যে তার নিজের হসপিটালের করিডোরে দাঁড়িয়ে উনি আরো 5 জনকে ব্যাপারটা বোঝাচ্ছিলেন। এমন সময় ঝটিকার নাৎসি বাহিনীর আক্রমণে তিনি নিহত হন। একটু বেশি অ্যাট্রাক্টিভ হয়েছিল। এইটাকে অবলম্বন করে ল্যাবরেটরি নাটকটা লিখলেন এবং সেই ল্যাবরেটরি নাটকটা বোম্বেতে কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলনে অভিনীত হল। এই বাংলায় গণনাটকে যাত্রা পথ শুরু এবং পরপর যখন নাটকগুলো হলো, আপনার নাম বলে জানেন, আমি একদম বলেওছি, নাটকগুলো হতে চলতে এলো 48, 1948 দেশ স্বাধীন হয়ে গেছে। 47-এ দেশ স্বাধীন। দেশ স্বাধীন হওয়ার পর এখানে স্বদেশী কমিউনিস্টের রাজত্ব চলছে। বিধান রায় তখন এখানকার সবে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি কমিউনিস্ট পার্টিকে আবার নিষিদ্ধ ঘোষণা করলেন। এই যে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা হলো, সঙ্গে সঙ্গে কমিউনিস্ট পার্টির যে সাংস্কৃতিক আন্দোলন আবার মার খেল, আবার চাপা পড়ে গেল এবং সেই নিয়ে খুব অদ্ভুত সমস্ত ব্যাপার আছে। আমার গণনাট্য আন্দোলন একটা বই আছে, সেটা এমন কিছু কথা লিখতে হয়েছে, লিখে খুব ভয়ে থাকতে হয়, কখন কি হয় বাবা কি জানে। কারণ অনেক কথা আমি বলেছি। কারণ কমিউনিস্ট পার্টির একটা সময় এমন হয়েছিল, 1993 43-তে ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হয়, আর 1993 50 বছর বাদে 50 বছর পূর্তি উৎসব হয়। 50 বছর পূর্তি উৎসবে হয়ে কাণ্ড হয়ে গেল, গণনাট্য সংঘের বিরাট কাণ্ড হলো। কিন্তু পরে ভালো করে খোঁজ দিয়ে দেখা গেল যে আর গ্রামে গ্রামে গণনাটক নাই। ভগবান ছিল বটে নাটক, আমাদের দিলেন এই দায়িত্ব হরি ও স্ক্রিপ্টটা আসিয়ে দিলেন, এইরকম অবস্থা কোনো 50 বছরেই এত বড় আন্দোলনটা স্তব্ধ হয়ে গেল। আমি আমার বইতে লিখেছি, আমি বুকে জোর করে চাপ দিয়ে বলছি যে আমি লিখেছি। তখন বামফ্রন্টের শাসন এখানে চলছে, সেই সময় আমি লিখেছিলাম এবং সেটা এখনো আমার বইতে আছে যে রাইটার্স বিল্ডিং এর দিকে তাকিয়ে গণনাট্য আন্দোলন হয় না। গণনাট্য আন্দোলন করতে গেলে জনতার দিকে মুখ তাকিয়ে নাটক করতে হয়। এই নিয়ে অনেক অনুযোগ শুনতে হয়েছে, অনেক অভিযোগ শুনতে হয়েছে, অনেক কিছু শুনতে হয়েছে, কিন্তু আমি সেই লাইনটা পরিবর্তন করিনি। আজকে এমন তো অবস্থা আমাদের দেশের গণনাট্য আন্দোলনে, শাখা অনেক, 300-র উপর শাখা। 2 বছর 3 বছর বাদে উৎসব হয়, বিরাট প্যান্ডেল মানে ইলিশ মাছ খেয়ে বাৎসরিক অনুষ্ঠান হয়। তো নাটক চাইলে নাটক নেই, ব্যক্ত হরি নাটক না, এই অবস্থা। তাহলে গণনাট্য কামাল যদি লড়াইটাই নাটকের মধ্যে না করতে পারবে তাহলে দাঁড়াবে। কলকাতার যে নাটকের দল প্রফেশনাল থিয়েটার ছেড়ে দিল, প্রফেশনাল থিয়েটার চিরকালই মজা ফুর্তি আনন্দ সব দিয়ে রাজা গোজা সাজিয়ে এমন করে তারা ব্যবসা করেছে, তারা ব্যবসায়িক রঙ্গমঞ্চের লোক, তারা নাটক করেছে, তাদেরকে আমি করছি না। যেমন গ্রুপ থিয়েটারের লোক, এই যে আমার ডান পাশে বসে আছে আমার প্রিয় ছাত্র, এরা কি করেছে? গ্রুপ থিয়েটারের দল, তারা বলে যায় না তো করো বাবা, রাজনীতিটা ঢুকিও না, বুঝলেন? একটু
দেখি রাজনীতির কথা বলা যাবে না। গ্রুপ থিয়েটার নাটক যখন দেখতে যাচ্ছি, তখন দেশ বিদেশের নাটক থেকে ধার করে নিয়ে নাটক আনছে। যে নাটক রমারোলা বলেছিলেন কারো করা উচিত নয়, এই নাটক কেউ করবেন না, সেই নাটক সৌমিত্র বৌদ্ধে করলেন রাজা অলিম্পাস। এখানে মাতা এবং পুত্রের সেই ভয়ঙ্কর নাটক, যেটা গণনাটকের পক্ষে চলে না বলে যেটা রমারোলা বলেছেন, সেই নাটক সৌমিত্র এখানে করলেন। কি বাবা, ওই যে ওখানে ত্যাগটা করে লাইটটা ফেলেছিলেন, ওই যে সমুদ্র মানে যাব যাব না যাব এরকম একা শুধু বলেছিলেন, কিন্তু অসম্ভব দারুণ, ভাবা যায় না। এতে গণনাটক হয় না। তার ফলে কি হলো, গ্রুপ থিয়েটার কলকাতার মধ্যে আবদ্ধ হয়ে, কলকাতার বাইরে গ্রুপ থিয়েটার পয়সা না পেলে যায় না। নোট দাও, ভালো পয়সা দাও, তবে গ্রামে নাটক করতে যাবো। গ্রাম থেকে পয়সাটা সাপলা মেরে নিয়েছে কলকাতায় লস দিয়ে নাটক করবো, কারণ কলকাতায় নাটক করে দর্শক হয় না। তবে কলকাতায় নাটক করবো লস করে, আর গ্রামে যখন করতে যাবো তখন বেশি পয়সা দাও, সেই বেশি পয়সাটা দিয়ে নাটক করবো। আর এমন নাটক করছে যেটা জনগণের সপক্ষে নাটক নয়, যেগুলো জনগণের ভালো লাগবে পারে। ভালো লাগা আর সপক্ষে বিপক্ষে থাকার ব্যাপারটার মধ্যে অনেক গোলমাল আছে, অনেক গোলমাল আছে, ভাবনার গোলমাল আছে। অথবা আমাদের এখানে গ্রুপ থিয়েটার দর্শক এবং জনগণের থেকে বঞ্চিত হয়েছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে যখন গ্রুপ থিয়েটার, কলকাতা কেন্দ্রিক গ্রুপ থিয়েটার যখন নাটক করে, বেশিরভাগ নাটকের লোক হয় না, দর্শক হয় না। কোনো কোনো নাটকের একটু একটু দর্শক হয়, বেশিরভাগ নাটকের দর্শক হয় না। খুব দুরবস্থা। প্রফেশনাল থিয়েটার উঠে গেছে, কবে উঠে গেছে প্রফেশনাল থিয়েটার? যেখানে বিনোদিনী কোনোদিন অভিনয় করেননি, যেখানে বিনোদিনী কোনোদিন অভিনয় করেননি, সেই স্টার থিয়েটার নামটা বিনোদিনীর নামে করে দেওয়া হলো। আর বিনোদিনী যে স্টার থিয়েটার করেছিলেন সেটা ছিল ব্রিটেন স্ট্রিটে। সে কবে ভেঙে চুড়ে সেন্ট্রালে বিভিন্ন রাস্তা তৈরি হয়ে গেছে, সেই থিয়েটারে নেই। বিনোদিনী এই স্টারে বিনোদিনী কখনো অভিনয় করেননি। এই স্টার থিয়েটারে কোনোদিন রামকৃষ্ণদেব আসেননি। রামকৃষ্ণদেব এসেছিলেন ওই ব্রিটেন স্ট্রিটের স্টার থিয়েটারে। আমি অনেক লোককে দেখেছি, হাতিবাগানের যে স্টার থিয়েটার, সেখানে ঢোকবার আগে না পায়ের জুতো খুলে নমস্কার করে নষ্ট বুঝেন না, এখানে এখানে রামকৃষ্ণদেব এসেছেন বলে পাটা, এখানে আসেননি। রামকৃষ্ণদেব ছিলেন সেই স্টারে, যে স্টার এখন নেই, ভূমিতে মিশে গেছে। কিন্তু তার নামে বিনোদিনী থিয়েটার হয়ে গেল। তুমি এমন থিয়েটার হলটা বানালো যে থিয়েটার হলে থিয়েটার ছাড়া আর সব কিছু কংগ্রেসি মেয়র সুব্রত মুখোপাধ্যায় এবং সিপিএম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই দুই মস্তিষ্কের সম্মিলনে অদ্ভুত একটি থিয়েটার হল তৈরি হলো, যে থিয়েটার হলে থিয়েটার হয় না। কাকে কি বলবেন, কোথায় দাঁড়াবেন, জায়গাটা কোথায়? একটা কোন জায়গায় শক্ত জায়গায় দাঁড়াতে হবে তো, কিন্তু এমনই দুর্ভাগ্য দাঁড়াবার জায়গা নেই। গণনাট্য আন্দোলনের ধারাটা এখন স্তীমিত। এখন গ্রামে গঞ্জে প্রচুর নাটকের টিম আছে, তারা থার্ড থিয়েটার নাম দিয়ে নাটকগুলো এখানে এখানে করে বেড়ায়, বহু জায়গায় করে বেড়ায়। ভালো নাটক করে, কোনো স্টেজ ছাড়া এছাড়া তারা যে কোনো জায়গায় নাটকগুলো করছে, ইত্যাদি করছে। সেসব নিয়ে তো কিছু কিছু অঙ্গন বলেছে, কিন্তু তাদের বিষয়বস্তু কিন্তু রাজনীতি নয়। কিরকম একটা অচ্ছুত ভাব,
আমি আমাদের ওখানে একটি ছেলে সে নাটক করে, খুব নাটক নিয়ে খুব ফাটায়, নাটক নিয়ে ফাটালে চুলটা একটু নামিয়ে রাখতে হয়, একটু সুস্থ রাখতে হয়, সেরকম করে ঘুরে আর নাটক নিয়ে ফাটায়। তো শুনুন, আমপানে সে ঝড় হয়েছে, তাতে দুর্গত মানুষের বিপদ হয়েছে, তাদের ত্রিপল দেওয়ার নিয়ে সরকার এগুলো পয়সা বেড়ে দিয়েছে, এই সমস্ত কাণ্ড হয়েছে। তো বললে আমি আমপানের উপর একটা নাটক নামাবো ভাবছি। খুব ভালো, আমপানের উপর একবার ঝড় হয়েছে, এরপর নাটক নামা। তবে কিন্তু এটা খেয়াল রাখবো যে ত্রিপলের টাকা কিন্তু মেরে দিয়েছে সরকারি, এটা কিন্তু তোমার নাটকে থাকে, যদি নাটকের বাদ না দেয় ওটা দেওয়া যাবে, নাটক দেওয়া যাবে। তাহলে তুমি আমপানি নাটক করছো না, তুমি রামকৃষ্ণ দেবকে নিয়ে নাটক করো, তার কিছু বলার নেই। রামকৃষ্ণ দেব তার সিস্টেম করতেন না, কাকে বলবে? বলতে গেলে সেই গ্যালিলিওর মতো অবস্থা হবে, বলবে পাগলা কি উল্টো পাল্টা করবে। আরে গ্যালিলিও বলছে ওরে আমি দেখতে পাচ্ছি, আমার যে বাইনাকুলার বানিয়েছি আমি তাকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর পাবলিক কি বলছে? দুটোটা মিথ্যে কথা বলছে, আমাদের এতদিনের ধারণা ভেঙে তছনছ করে দিচ্ছে, এটাকে জেলে পড়ে। লড়াইয়ের কথা এখন বাংলা নাটক আর বলে না। বাংলা নাটক থেকে লড়াই বহু দূরে চলে গেছে। বাংলা নাটক থেকে মানুষের সপক্ষে দাঁড়িয়ে আজকে কত সমস্যা, কি কি প্রচন্ড সমস্যা চারিদিকে, কিন্তু কোনো সমস্যা করে নাটকের মধ্যে নেই। আশ্চর্য, সেখানে নিরুপমা কেন অরুণকে ভালোবাসেনি? অরুণ কেন নিরুপমার দিকে হাসেনি? এগুলো নাটকের বিষয়। এই বিষয় নিয়ে নাটক করে দেখা যাবে না, একাডেমি ফাঁকা থাকবে, লোক হবে না, ভিড় হবে না। মানুষের সপক্ষে দাঁড়িয়ে মানুষের হয়ে মানুষের কথা বলতে আরম্ভ করো, তবে দেখবে নাটকের ভিড়তে আরম্ভ করো। উৎপল দত্তের নাটকের ভিড়তে আরম্ভ করলো কেন? যখন তিনি মিনারবা থিয়েটারটাকে নিয়ে, পাবলিক থিয়েটারকে নিয়ে একদম প্রকাশ্যে মানুষের কথা বলতে আরম্ভ করলো, মানুষের লড়াইয়ের কথা বলতে আরম্ভ করলো, লোকে ভিড় করে, হামলে করে, ঝাঁপিয়ে পড়লো। আর যখন উৎপল দত্ত রাজনীতির খেলায় এদিক ওদিক করতে গিয়ে ডানবাম করতে গিয়ে উল্টোপাল্টা করে ফেললেন, তারপরে কি সব মুচলেখা দিলেন। মুচলেখাটার আমি কিন্তু কোনো সন্ধান পাইনি, আমি জনে জনে জিজ্ঞেস করেছি। শোভা সেনকে থেকে আরম্ভ করে, তাপস সেন থেকে আরম্ভ করে যত লোক ছিল প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি কি মুচলেখা তিনি দিয়েছিলেন। কিন্তু মুচলেখা দিয়ে তিনি ছাড়া পেলেন, ছাড়া পেয়ে এসে এবার যে নাটকগুলো করতে আরম্ভ করলেন, সেখানে কোথায় আমরা, কোথায় কল্ল, কোথায় অজয় ভিয়েতনাম, কোথায় উৎপল দত্ত, তুই আর খেলবো না। ইতিহাস সেখানে মনে রাখবে। উৎপল দত্তকে অঙ্গারের জন্য মনে রাখবে, পল্লবের জন্য মনে রাখবে, অজয় ভিয়েতনামের জন্য মনে রাখবে, দিন বদলের পালার জন্য মনে রাখবে। কিন্তু অন্য নাটকগুলোর জন্য উৎপল দত্তকে মনে রাখবে না। শম্ভু মিত্রকে রক্ত করবির জন্য মনে রাখবে, অন্য কোনো নাটকের জন্য মনে রাখবে না। আমি এখানে দাঁড়িয়ে এই 8ই জুন একটা বৃদ্ধ মানুষ, আমার দীর্ঘ অভিজ্ঞতা দায়িত্ব নিয়ে বলছি, এইসব নাটক থাকবে না। লোকে ভুলে যাবে, বিস্তৃত হয়ে যাবে। তোমাদের মতো কিছু কিছু রয় বিষয় করবে রবি, যারা স্কলার আছেও তারা এগুলোকে নাড়াঘাটা করবে, আর কেউ এগুলোকে নাড়াঘাটা করবে না, কেউ এগুলোকে দেখবে না, কেউ এখানে বিচার বিশ্লেষণ করবে না, সব হারিয়ে যাবে। তাহলে নাটক করছে থিয়েটার তো জনগণের জন্যে, জনগণের পক্ষে যদি নাটক না করতে পারো, তাহলে সে নাটক করার কি মূল্য আর থাকে? তাকে অনেকক্ষণ বললাম, হ্যাঁ তোমরা খানিকটা ধৈর্য হারিয়েছ, এবারে জয়গুরু শেষ।
ঠিক আছে